সেখানে দাঁড়িয়েছিলেন অধ্যাপক কুইরেল। আপনি? অবাক হয়ে হ্যারি জিজ্ঞেস করল। কুইরেল মুচকি হাসলেন। তার মুখ অন্য সময়ের মতো এখন কাঁপছিল না। হ্যাঁ, আমি। কুইরেল জবাব দিলেন। আমি নিশ্চিত ছিলাম তোমার সাথে এখানে দেখা হয়ে যাবে, মিস্টার পটার। আমি ভেবেছিলাম আমি এখানে স্নেপকে দেখতে পাবো, হ্যারি বলল। সেভারাস? অধ্যাপক কুইরেল হাসলেন, তবে তার হাসিটাও অন্য সময়ের মতো নয়, ছিল তীক্ষ্ণ ও শীতল। তারপর বললেন, হ্যাঁ, সেভারাসকে ওই রকমই মনে হয়, তাই নয় কি? বড় বাদনের মতো তিনি ছো মারতে পারেন। তাকে নিয়ে এলে ভালোই হতো। কেউ কি বিশ্বাস করতে পারবে এখানে আসবেন অধ্যাপক কুইরেল? হ্যারি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু স্নেইপই তো আমাকে হত্যা করতে চেয়েছিলেন, হ্যারি বলল। না না, এটা ঠিক নয়, কুইরেল জবাব দিলেন। আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। তোমার বন্ধু মিস গ্রেঞ্জার কুইডিচ প্রতিযোগিতায় যখন আগুন লাগাতে যায়, তখন সে হুমড়ি খেয়ে আমার গায়ের উপর পড়ে। সে তোমার সাথে আমার আই কন্ট্যাক্ট ভেঙে দিয়েছিল। আর কয়েকটি মুহূর্ত হাতে পেলে আমি তোমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিতাম। তোমাকে বাঁচাবার জন্য স্নেপ যদি মন্ত্রোচ্চারণ না করতেন, তাহলে সেদিনই তোমার একটা কিছু হয়ে যেত। আপনি বলেন কি? স্নেপ আমাকে বাঁচাবার চেষ্টা করছিলেন? হ্যারি বিস্ময় মাখা স্বরে প্রশ্ন করল। অবশ্যই, কুইরেল জবাব দিলেন। তুমি কি জানো তোমার পরবর্তী প্রতিযোগিতায় তিনি কেন রেফারি হতে চেয়েছিলেন? বোকা একটা। তার ভাবা উচিত ছিল যতক্ষণ ডাম্বলডোর খেলা দেখছিলেন ততক্ষণ তোমার কোনো অনিষ্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না। অন্য সকল টিচার ভেবেছিলেন স্নেপ গ্রিফিন্ডরকে বাধা দিতে চান। স্নেপ নিজেকে সকলের কাছে অপ্রিয় করে তুলছিলেন। সময় নষ্ট আর করা কেন? এত কিছুর পর আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি। অধ্যাপক কুইরেল তার হাতের আঙুলগুলো ফাঁক করে কাঁপালেন। অমনি একটা রশি বাতাসে সাপের মতো লাফিয়ে হ্যারিকে শক্ত করে বেঁধে ফেলল। তুমি সব কিছুতেই নাক গলাও পটার। তোমার বেঁচে থাকাটা বিপজ্জনক। স্কুলের চারদিকে ঘুরে বেড়াও। আমি জানি পাথরটা কে পাহারা দিচ্ছে। দেখতে এসে তুমি সেখানে আমাকে দেখেছিলে। তাহলে আপনি সেই দানবটাকে ছেড়ে দিয়েছিলেন? হ্যারি জানতে চাইল। হ্যাঁ, আমি সেই দানবটাকে ছেড়ে দিয়েছিলাম, অধ্যাপক কুইরেল জবাব দিলেন। তবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। স্নেপ আমাকে সন্দেহ করে দৌড়ে 3 তলায় আমাকে মোকাবিলা করার জন্য চলে এলেন। তিনি আমাকে শুধু ব্যর্থ করে দেননি, দানবটাও তোমাকে হত্যা করতে পারেনি। শুধু তাই নয়, ওই 3 মাথা কুকুরটাও স্নেপের পাটা ভালো করে জখম করতে পারেনি। কিছুক্ষণ থেমে কুইরেল বললেন, হ্যারি, একটু অপেক্ষা করো। আমি মজার আয়নাটি নিয়ে একটু পরীক্ষা করতে চাই। আর ঠিক তখনই হ্যারি বুঝতে পারল কুইরেলের পিছনে যে আয়না, সেটা এরিসেটের আয়না। ফিরে এসে কুইরেল বললেন, এই আয়নাটি হলো ফিলোসোফার স্টোন পাবার চাবিকাঠি। কুইরেলের উদ্দেশ্যে হ্যারি বলল, আমি আপনাকেও স্নেপকে অরণ্যে দেখেছি। হ্যারি কুইরেলকে কথায় ব্যস্ত রাখতে চায়। তুমি ঠিকই দেখেছ। আয়নাটা দেখতে দেখতে কুইরেল বললেন, তিনি সব সময় আমাকে সন্দেহ করেন, তাই তিনি দেখতে এসেছিলেন আমি কত দূর এগিয়েছি। ভোল্ডেমর্ট আমার পক্ষে থাকা সত্ত্বেও তিনি আমাকে ভয় দেখিয়েছেন। কুইরেল আয়নার পেছন থেকে ফিরে এসে ক্ষুধার্তের মতো আয়নার দিকে তাকিয়ে রইলেন। কুইরেল বললেন, আমি পাথরটা দেখতে পাচ্ছি। আমি এটা আমার প্রভুকে উপহার দিতে যাচ্ছি। কিন্তু পাথরটা গেল কোথায়? হ্যারি দড়ির বাঁধন শিথিল করার চেষ্টা করছিল। হ্যারি বুঝল তার এখনকার কর্তব্য হলো আয়না থেকে কুইরেলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা। কিন্তু স্নেপ সবসময় আমাকে দারুণ ঘৃণা করেন, হ্যারি বলল। হ্যাঁ, স্নেপ তোমাকে ঘৃণা করেন। হগওয়ার্টসে তিনি তোমার বাবার সাথেই ছিলেন। তারা একে অপরকে খুব ঘৃণা করতেন। তবে তিনি কখনোই তোমার মৃত্যু চাননি। আমি শুনলাম, হ্যারি বলল। কয়েকদিন আগে আপনি ফুঁপিয়ে কাঁদছিলেন, কারণ স্নেপ আপনাকে হুমকি দিয়েছিলেন। প্রথমবারের মতো কুইরেলের চেহারায় একটা ভয়ের ছায়া স্পষ্ট হয়ে উঠল। কুইরেল জবাব দিলেন, কখনো কখনো প্রভুর নির্দেশ মেনে চলা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ে। তিনি একজন উঁচু মাত্রার জাদুকর আর আমি একজন মামুলি জাদুকর। আপনি কি বলতে চাচ্ছেন? তিনি এই ক্লাসরুমে আপনার সাথেই থাকেন? হ্যারি জানতে চাইল। আমি যেখানে যাই তিনি আমার সাথে থাকেন, কুইরেল শান্ত কণ্ঠে জবাব দিলেন। আমি যখন বিশ্বভ্রমণে বের হই তখন তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। আমি যখন তরুণ ছিলাম তখন ছিলাম বোকা। ভালো ও মন্দ সম্পর্কে আমার মনে উদ্ভট ধারণা ছিল। লর্ড ভোল্ডেমর্টই আমাকে বুঝিয়ে দিলেন যে আমার ধারণা কত অপরিপক্ক ছিল। তিনি আমাকে বুঝালেন যে ভালো বা মন্দ বলে কোনো জিনিস নেই, যা আছে তা হলো শক্তি। তবে অনেকেই তা দেখতে পায় না। তারপর থেকে আমি বিশ্বস্ততার সাথে তার সেবা করে যাচ্ছি। যদিও আমি তাকে বহুবার হতাশ করেছি, কোনো ভুল তিনি সহজে ক্ষমা করেন না। আমার ভুলের জন্যই তিনি আমার সাথে কখনো কখনো কঠোর ব্যবহার করেন। আমি যখন গ্রিঙ্গট থেকে পাথর চুরি করতে ব্যর্থ হই তখন তিনি আমার উপর খুব অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেন। তারপর থেকেই তিনি আমাকে চোখে চোখে রাখেন।
কুইরেলের কণ্ঠস্বর মিলিয়ে গেল। হ্যারির মনে পড়ল ডায়াগোনালের কথা। সে এত বোকা হলো কি করে? সেদিনই তো সে প্রথম অধ্যাপক কুইরেলকে দেখেছে এবং লিকি কলরেনে তার সাথে করমর্দন করেছে। কুইরেলের নিঃশ্বাসে অভিশাপ। আমি ঠিক বুঝতে পারছি না, পাথরটা কি আয়নার ভেতর? আমি কি আয়নাটা ভেঙে ফেলবো? হ্যারি দ্রুত ভাবছিল। হ্যারি মনে মনে বলল, আমার এখন পৃথিবীতে সবচেয়ে কাম্য কাজ হলো কুইরেলের আগে ফিলোসফার স্টোনটি হস্তগত করা। আমি যদি আয়নাটা দেখি তাহলে আমি নিজেই জানতে পারবো ফিলোসফার স্টোনটি কোথায়। কুইরেলকে বুঝতে না দিয়ে আমি কাজটি কিভাবে করব? কুইরেলের দৃষ্টি এড়িয়ে আয়নার কাছে যাবার জন্য হ্যারি বাঁ দিকে বাঁক নিল। হ্যারির পায়ের গোড়ালিতে দড়ি এত শক্তভাবে বাঁধা ছিল যে তার পক্ষে বাঁধন মুক্ত হওয়া কঠিন। সে বাঁধন মুক্ত করতে গিয়ে মাটিতে পড়ে গেল। কুইরেলের দিকে লক্ষ্য না করে নিজে নিজেই কথা বলতেছিলেন। এ আয়নাতে কি কাজ হয়? প্রভু, আমাকে সাহায্য করো। সন্ত্রস্ত হয়ে হ্যারি এ প্রশ্নের উত্তর শুনতে পেল, আর উত্তরটাও ছিল কুইরেলের কণ্ঠস্বরে। ছেলেটাকে কাজে লাগাও, ছেলেটাকে কাজে লাগাও। কুইরেল হ্যারির দিকে তাকালেন, তারপর বললেন, পটার, এদিকে আসো। কুইরেল হাতে তালি দিলেন, সাথে সাথে হ্যারির বাঁধন শিথিল হয়ে গেল। হ্যারি নিজের পায়ে দাঁড়ালো। এদিকে এসো। কুইরেল আবার তাকে ডাকলেন, বললেন, আয়নায় তাকিয়ে আমাকে বলো কি দেখছো। হ্যারি হেঁটে হেঁটে কুইরেলের কাছে গেল। আমাকে মিথ্যা বলতে হবে। হ্যারি মনে মনে বলল, আমি অবশ্যই দেখব, কিন্তু দেখার ব্যাপারে মিথ্যে বলবো। কুইরেল হ্যারির পিছনে এসে দাঁড়ালেন। কুইরেলের পাগড়ির বিশেষ গন্ধ হ্যারির নাকে এলো। হ্যারি চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো এবং আবার চোখ খুলল। আয়নাতে হ্যারি প্রথম তার প্রতিবিম্ব দেখলো। প্রথমে তার চেহারা বিবর্ণ দেখা গেল, পর মুহূর্তে দেখা গেল প্রতিবিম্বটি তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। প্রতিবিম্ব পকেটে থেকে একটা রক্তরাঙা পাথর বের করলো। এ দৃশ্য দেখার পর তার পকেটে সে একটা ভারী বস্তুর অস্তিত্ব অনুভব করলো। অবিশ্বাস্যভাবে পাথরটা হ্যারির নাগালের ভেতর চলে এলো। কুইরেল জানতে চাইলেন, তুমি কি দেখতে পেলে? সাহস সঞ্চয় করে হ্যারি বলল, আমি দেখলাম আমি ডাম্বলডোরের সাথে করমর্দন করছি। আমি গ্রিফিন্ডর হাউসের জন্য হাউস কাপ জয়লাভ করেছি। কুইরেল আবার অভিশাপ দিলেন। কুইরেল বললেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও। হ্যারি একটু সরে গেল এবং পকেটে ফিলোসফার স্টোনটির স্পর্শ অনুভব করলো। সে কি ফিলোসফার স্টোনটি বের করে ফেলবে? হ্যারি 5 কদমে এগোতে পারল না। কুইরেলের ঠোঁট নড়ছে না, কিন্তু তার কণ্ঠস্বর শোনা গেল, সে মিথ্যে বলছে, সে মিথ্যে বলেছে। কুইরেল আবার বললেন, পটার, তুমি ফিরে এসো। তুমি আসলে কি দেখেছো তা সত্যি করে বলো। কথাগুলো পুনরাবৃত্তি হলো। আমি তার সাথে মুখোমুখি কথা বলতে চাই। কুইরেলের সেই কণ্ঠস্বর। প্রভু, তোমাকে আজ রাতে তত শক্তিশালী মনে হচ্ছে না। এর জন্য আমার যথেষ্ট শক্তি আছে। হ্যারির মনে হলো সে শয়তানের জাদুর চক্রান্তে আটকে গেছে। সে তার পেশি নাড়াতে পারছে না। ভয়ে আর আতঙ্কে সে কুইরেলের দিকে তাকালো। কুইরেল তার পাগড়ি খুললেন। পাগড়িবিহীন তার মাথা অস্বাভাবিক রকম ছোট মনে হলো। পাগড়ি মাটিতে পড়ে গেল। এবার তিনি ধীরে ধীরে তার ঘাড় নাড়িয়ে কথা বলতে শুরু করলেন। হ্যারির চিৎকার করে ওঠার কথা, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। যেখানে কুইরেলের পিঠ তার সামনে থাকার কথা, সেখানে সামনে থেকে দেখা গেল তার বিরাট। হ্যারির চিৎকার করে ওঠার কথা, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। যেখানে কুইরেলের পিঠ তার সামনে থাকার কথা, সেখানে সামনে থেকে দেখা গেল তার বিকট চেহারা। এত ভয়ঙ্কর চেহারা হ্যারি এর আগে কখনোই দেখেনি। এই চেহারাটা চকের মতো সাদা, তীক্ষ্ণ লাল চোখ আর সাপের মতো নাক দিয়ে পানি বেরোচ্ছে। চেহারার দুপাশে দুজনের, কুইরেল আর ভোল্ডেমর্ট। হ্যারি পটার। ফিসফিস শব্দ শোনা গেল। হ্যারি পেছন যেতে চাইল, কিন্তু তার পা চলছে না। মুখটা বলছে, হ্যারি পটার, দেখতে পাচ্ছ আমার এখনকার রূপ? শুধু ছায়া আর ধোঁয়া দিয়ে অন্যের শরীর ধারণ করা যায়। ইউনিকর্নের রক্ত খেয়ে আমার শক্তি বহুগুণ বেড়ে গেছে। তুমি আগেই দেখেছ কুইরেলের রূপ ধরে। আমি অরণ্যে গিয়ে ইউনিকর্নের রক্ত পান করেছি। এখন তুমি দয়া করে তোমার পকেট থেকে ফিলোসফার স্টোনটি বের করে আমাকে দিয়ে দাও। কুইরেল তাহলে সব জানে। একথা ভেবে হ্যারি পেছনে যেতে চাইলেও কিন্তু তার পা চলছে না। মুখটা হ্যারিকে বলল, বোকার মতো কাজ করো না। তোমার জীবন বাঁচাতে চাইলে আমার সাথে যোগ দাও, নতুবা তোমার বাবা মার মতোই তোমার পরিণতি হবে। তারা দুজনই মারা যাওয়ার সময় আমার অনুকম্পা চেয়েছিলেন। মিথ্যুক! হ্যারি চিৎকার করে উঠল। কুইরেল পেছন ফিরে হ্যারির দিকে অগ্রসর যাচ্ছিলেন, যাতে ভোল্ডেমর্ট তাকে দেখতে পায়। শয়তানি মুখে মুচকি হাসি, বড়ই মর্মস্পর্শী। শয়তানি মুখে উচ্চারিত হলো, আমি সর্বদাই বীরত্বকে দাম দিই। তোমার বাবা মাও সাহসী ছিলেন। প্রথমে আমি তোমার বাবাকে হত্যা করি। তিনি আমার সাথে সাহসের সাথে যুদ্ধ করেছেন। তোমার মায়ের মারা যাবার কথা ছিল না।
তিনি তোমাকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। তার মৃত্যুকে ব্যর্থ করতে না চাইলে তুমি আমাকে পাথরটা দিয়ে দাও। কখনো না, হ্যারি জোর দিয়ে বলল। হ্যারি লাফ দিয়ে আগুনের শিখার দিকে ধাবিত হলো। ভোল্ডেমর্ট চিৎকার করে উঠল, তাকে পাকড়াও করো। পর মুহূর্তে হ্যারি অনুভব করলো যে কুইরেলের হাত তার মুষ্টির উপর অংশ স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গেই হ্যারি তার কপালের কাটা দাগে তীব্র ব্যথা অনুভব করলো। তার মনে হলো তার কপাল দুটুকরো হয়ে যাবে। সে তার সমগ্র সত্তা দিয়ে জোরে চিৎকার দিল, কিন্তু সে অবাক হয়ে দেখলো কুইরেল তাকে ছেড়ে দিয়েছেন এবং তার ব্যথা অনেকটা কমে গেছে। কুইরেল কোথায় আছেন তা দেখার জন্য সে চারদিকে তাকালো। কুইরেল ব্যথায় কুঁজো হয়ে তার আঙুল দেখছিলেন। পাকড়াও করো, তাকে পাকড়াও করো। আবার ভোল্ডেমর্টের চিৎকার। কুইরেল আবার উঠে হ্যারিকে মাটিতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরেছে। হ্যারি কপালের কাটা দাগের ব্যথা অনেক বেড়ে গেছে। তারপর সে দেখতে পেল যে কুইরেল নিজে যন্ত্রণায় কাতরাচ্ছে। কুইরেল চিৎকার করছে, প্রভু, আমি তাকে আর ধরে রাখতে পারছি না, আমার হাত, আমার হাত। কুইরেল হাঁটু দিয়ে হ্যারিকে মাটির উপর চেপে রাখলেও সে তার গলা ছেড়ে দিলেন এবং বিস্ময়ে বিচলিত হয়ে নিজের হাতের ব্যথার প্রতি দৃষ্টি দিলেন। তাহলে ওকে হত্যা করো, বোকা কোথাকার! ভোল্ডেমর্ট চিৎকার করে বলল। একটা কঠিন অভিশাপ দেওয়ার জন্য কুইরেল তার হাত উপরে উঠালেন। ব্যাপারটা বুঝতে পেরে হ্যারি তার মুখ চেপে ধরল। আহ! কুইরেল মাটিতে পড়ে গেলেন। হ্যারি জানতো যে মারাত্মক যন্ত্রণায় কাতর হলে কুইরেল তার কেশ স্পর্শ করতে পারবে না, সুতরাং অভিশাপ বন্ধ রাখতে কুইরেলকে কাবু করে ছাড়া উপায় নেই। হ্যারি লাফ দিয়ে কুইরেলকে এমন শক্তভাবে জাপটে ধরল যে কুইরেল নড়তেই পারছিলেন না, শুধু চিৎকার করছিলেন। কুইরেল হ্যারিকে ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছিলেন। হ্যারির কপালের ব্যথা আবার বাড়তে লাগলো। হ্যারি কিছুই দেখতে পাচ্ছিল না, কেবল কুইরেলের চিৎকার ও ভোল্ডেমর্টের তাকে হত্যা করো, তাকে হত্যা করো কথাগুলো শুনছে। সে অনুভব করলো কুইরেল তার বাহুবেষ্টনী থেকে মুক্ত হয়ে গেছে। সামনে কেবল অন্ধকার। মাথার উপর সোনার মতো কি যেন চকমক করছে। হ্যারি সেটা ধরতে গেল। তার হাতে বেশ ভারী হয়ে যাওয়ায় সেটা ধরতে পারল না। হ্যারি ভালো করে তাকালো, দেখলো আসলে সেটা একজোড়া চশমা। কি আশ্চর্য ব্যাপার! শুভ অপরাহ্ন, হ্যারি, ডাম্বলডোর তাকে বললেন। হ্যারি তার দিকে তাকালো, তারপর সবকিছু মনে পড়ল। সে বলল, স্যার, ফিলোসফার স্টোনটা অধ্যাপক কুইরেল হস্তগত করে ফেলেছেন। তাড়াতাড়ি কিছু একটা করুন। শান্ত হও, হ্যারি, অধ্যাপক ডাম্বলডোর বললেন। তুমি সময়ের একটু পিছনে আছো। কুইরেল ফিলোসফার স্টোনটি পাননি। তাহলে? হ্যারি অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যারি, শান্ত হও, ডাম্বলডোর বললেন, নতুবা মাদাম পমফ্রে আমাকে এখান থেকে বের করে দেবে। হ্যারি ঢোক গিলে চারদিকে তাকালো। এতক্ষণে সে বুঝলো সে এখন হাসপাতালে সাদা বিছানার উপর শুয়ে আছে। পাশে একটা উঁচু টেবিল। টেবিলের উপর এত মিষ্টি রাখা আছে, দেখে মনে হবে এটা বুঝি মিষ্টির দোকান। এই দেখো, তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য উপহার পাঠিয়েছে, ডাম্বলডোর বললেন। পাতালপুরীতে বন্দিদশায় তোমার আর কুইরেলের ভেতর কি ঘটেছে এটা কেউ জানে না। সবাই জানে তুমি অসুস্থ। হাসপাতালে তোমার চিকিৎসা হচ্ছে। কতদিন ধরে আমি এখানে আছি? হ্যারি জানতে চাইল। 3 দিন হবে। তুমি যে সুস্থ হয়েছে এটা শুনতে পারলে রোনাল্ড উইজলি ও মিস গ্রেঞ্জার খুব স্বস্তি বোধ করবে। তোমার ব্যাপারে তারা খুব উদ্বিগ্ন। স্যার, ফিলোসফার স্টোনটি কোথায়? হ্যারি জানতে চাইল। ডাম্বলডোর বললেন, আমি দেখতে পাচ্ছি তুমি এখনও পাথরের কথা ভুলতে পারোনি। অধ্যাপক কুইরেল তোমার কাছ থেকে পড়াশোনাটি নিতে পারেননি, কারণ আমি যথাসময়ে উপস্থিত হয়ে পড়েছিলাম। যদিও তুমি খুব ভালোভাবে ওকে মোকাবেলা করেছিলে। তাহলে ফিলোসফার স্টোনটি আপনার কাছে? হ্যারি জানতে চাইল। আমার ভয় ছিল আমার যেতে হয়তো দেরি হয়ে যেতে পারে, অধ্যাপক ডাম্বলডোর বললেন। না, আপনি ঠিক সময়ে এসেছেন। আমি তাকে বেশিক্ষণ ফিলোসফার স্টোন থেকে দূরে রাখতে পারতাম না, হ্যারি বলল। ডাম্বলডোর আরও বললেন, আমি পাথরের কথা বলছি না, বলছিলাম তোমার চেষ্টার কথা। এতে তোমার মৃত্যুও হতে পারত। এজন্য আমি খুব ভয় পেয়েছিলাম। আর ফিলোসফার স্টোনের কথা বলছো, সেটা ধ্বংস করে ফেলা হয়েছে। ধ্বংস করা হয়েছে? হ্যারি বিস্ময়ের সাথে মন্তব্য করলো। আপনার বন্ধু নিকোলাস ফ্লামেল? তুমি তাহলে নিকোলাস সম্পর্কে জানো, ডাম্বলডোর বললেন। তুমি ঠিক কাজটাই করেছো, তাই না? আমি আর নিকোলাস আলাপ করে সিদ্ধান্ত নিলাম যা করা হয়েছে তা ঠিকই ছিল। তার মানে নিকোলাস এবং তার স্ত্রী মারা যাবেন, তাই নয় কি? তবে তাদের কাছে প্রচুর মৃত সঞ্জীবনী সুধা আছে। হ্যাঁ, পরবর্তীতে তারা মারা যাবেন। হ্যারির চেহারায় বিস্ময়ের ছাপ দেখে ডাম্বলডোর মুচকে হাসলেন। ডাম্বলডোর বললেন, তোমাদের মতো তরুণদের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে। নিকোলাস এবং পেরেনেলার কাছে এটা হবে দীর্ঘদিন পর শোবার জন্য বিছানায় যাওয়া। বড় কথা হলো, সুসংগঠিত মৃত্যু হলো পরবর্তী পর্যায়ে যাবার অভিযান। ডাম্বলডোর আরও বললেন,
ফিলোসফার স্টোন বড় কথা নয়, মানুষ এমন কিছু আকাঙ্ক্ষা করে যা বাস্তবে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। হ্যারি বাকরুদ্ধ হয়ে পড়ল। ডাম্বলডোর মৃদু হেসে উপরে ঘরের ছাদের দিকে তাকালেন। স্যার, হ্যারি বলল, আমি ভাবছিলাম ফিলোসফার স্টোন তো ধ্বংস করা হয়েছে, কিন্তু ভোল্ডেমর্ট এবং ইউনোফুর ভূমিকা কী হবে? হ্যারি তাকে সবসময় ভোল্ডেমর্ট ডাকবে, তার সঠিক নামে ডাকবে, কোনো বিশেষণের দরকার নেই। নামের ভিত্তি মানুষের ভিত্তি বাড়িয়ে দেয়। জি স্যার। হ্যারি বলল, ভোল্ডেমর্ট ফিরে আসার চেষ্টা করছেন, তাই না? তিনি তো এখনও বিদায় হননি, হয়েছেন কি? হ্যারি, তুমি ঠিকই বলেছ, ডাম্বলডোর বললেন। ভোল্ডেমর্ট ফিরে আসার চেষ্টা করছে, সে যায়নি। সে কাছাকাছি কোথাও আছে, সে কারোর সঙ্গে তার শরীর ভাগাভাগি করে নিতে চাচ্ছে। সে যদি সত্যি সত্যি জীবিত না থাকে, তাহলে কেউ তাকে হত্যা করতে পারবে না। সে কুইরেলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। শত্রু মিত্র কারোর প্রতি সে করুণা করে না। হ্যারি মাথা নাড়ল, তার কপালের ব্যথাটা আবারও বেড়ে গেছে। তারপর ডাম্বলডোরের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি আমার প্রশ্নগুলোর জবাব দিবেন? সত্য শব্দটি একটি সুন্দর ও নিষ্ঠুর শব্দ, ডাম্বলডোর মন্তব্য করলেন। তাই খুবই সতর্কভাবে তোমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। সমস্যা না হলে আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে মিথ্যা বলবো না। হ্যারি শুরু করলো, ভোল্ডেমর্ট বলেছে তিনি আমার মাকে হত্যা করেছে, কারণ আমার মা আমাকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। এখন সে আমাকে কেন হত্যা করতে চাচ্ছে? ডাম্বলডোর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যারি, আমি দুঃখিত, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। অর্থাৎ আজ বা এখন আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে একদিন তুমি এই প্রশ্নের উত্তর পাবে। তুমি বড় হলে সব জানতে পারবে। আর আমি এটাও জানি এই প্রশ্নের উত্তর তোমার ঘৃণার উদ্রেক করবে। বড় হলে তুমি নিজেই সব জানতে পারবে। হ্যারি বুঝতে পারলো এই বিষয়ে আর কথা বলা অবান্তর। কিন্তু কুইরেল কেন আমাকে স্পর্শ করতে পারেননি? হ্যারির পরবর্তী প্রশ্ন। ডাম্বলডোর জবাব দিলেন, তোমাকে বাঁচাতে গিয়ে তোমার মায়ের মৃত্যু ঘটেছে। ভালোবাসা কী জিনিস এই বিষয়ে ভোল্ডেমর্টের কোনো ধারণা ছিল না। ভালোবাসা যে কত শক্তিশালী হতে পারে তা সে কখনোই বুঝতে পারেনি। তোমার জন্য তোমার মায়ের ভালোবাসা একটা অনন্য ঘটনার স্বীকৃতি পেয়েছে। তিনি তার ভালোবাসার কোনো চিহ্ন রেখে যেতে পারেননি। তোমার জন্য তোমার মায়ের ভালোবাসা তোমাকে চিরদিনের জন্য নিরাপদ করে দিয়েছে। আর কুইরেলের ভেতর আছে ঘৃণা, লোভ আর উচ্চাভিলাষ। তার এই দোষগুলো ভোল্ডেমর্টের কাছ থেকে পাওয়া। এজন্য কুইরেল তোমাকে স্পর্শ করতে পারেননি। ডাম্বলডোর জানালা দিয়ে বাইরে তাকালেন। এই ফাঁকে হ্যারি তার চোখের জল মুছল। হ্যারির বাকরুদ্ধ কণ্ঠ স্বাভাবিক হয়ে এলে তার পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন অদৃশ্য হওয়ার পোশাকটা আসলে কে পাঠিয়েছিল? ডাম্বলডোর জবাব দিলেন, তোমার বাবা আমাকে পোশাকটি দিয়ে গিয়েছিলেন। আমার মনে হলো পোশাকটা তোমার খুব পছন্দ হবে। তোমার বাবা এই অদৃশ্য হওয়ার পোশাক পরে রান্নাঘর থেকে খাবার চুরি করতেন। আমার আরও কিছু প্রশ্ন আছে। বলো। কুইরেল বলেছেন স্নেপ, হ্যারি বলল। অধ্যাপক স্নেপ? ডাম্বলডোর জিজ্ঞেস করলেন। জি স্যার। কুইরেল আমাকে জানালেন যে স্নেপ আমাকে ঘৃণা করেন, কারণ তিনি আমার বাবাকে ঘৃণা করতেন। হ্যাঁ, তারা দুজনকেই ঘৃণা করতেন, ডাম্বলডোরে ব্যাখ্যা করলেন। তবে তাদের অপছন্দ তোমার আর ম্যালফয়ের অপছন্দের মতো না। তোমার বাবা এমন একটি কাজ করেছিলেন যা অধ্যাপক স্নেপ কখনোই ক্ষমা করতে পারেন। সেটা কি? হ্যাঁ, প্রশ্ন করলেন। তিনি তার জীবন বাঁচিয়েছিলেন। ডাম্বলডোর বললেন, আপনি কি বলছেন? হ্যারি সবিস্ময়ে প্রশ্ন করল। হ্যাঁ, ডাম্বলডোর স্বপ্নের দৃষ্টিতে বললেন, মানুষের মন বড় বিচিত্র, তারা কত রকম অদ্ভুত কাজ করে। স্নেপ কখনোই তোমার বাবার কাছে ঋণী থাকতে চাননি। আমার ধারণা এই বছর তোমাকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি তোমার পিতৃঋণ শোধ করতে চান। এটা করতে পারলে তিনি তোমার বাবার স্মৃতিতে ঘৃণা করতে পারবেন। এসব কথা শুনে হ্যারির মাথা গুলিয়ে উঠল। সে কিছুই বুঝে উঠতে পারল না। স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে, হ্যারি বলল। একটাই মাত্র প্রশ্ন? ডাম্বলডোর বললেন। আয়না থেকে আমি কিভাবে ফিলোসফার স্টোনটি পেলাম? হ্যারি জানতে চাইল। আমি খুব আনন্দিত যে তুমি এই প্রশ্ন করেছো, ডাম্বলডোর বললেন। এটা আমার চিন্তাপ্রসূত। এছাড়া তোমার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে। ভেবে দেখো, মাত্র একজন লোক মাত্র পাথরটা পেতে চেয়েছিল, পেলো, কিন্তু ব্যবহার জানে না। নতুবা এটা থেকে সোনা বানাবে বা অমৃত মনে করে পান করবে। হয়েছে, অনেক প্রশ্ন করেছো, আর নয়। এরপর ডাম্বলডোর হ্যারিকে মিষ্টি খাবার আমন্ত্রণ জানালেন এবং হ্যারির মুখে একটা মিষ্টি তুলে দিলেন। ডাম্বলডোরের উত্তরটা হ্যারির কাছে হেয়ালি হয়ে রয়ে গেল। মাদাম পমফ্রে অত্যন্ত চমৎকার কিন্তু বড্ড কড়া মহিলা। হ্যারি বলল, আর মাত্র 5 মিনিট। অসম্ভব, মাদাম পমফ্রে বলল।
অধ্যাপক ডাম্বলডোরকে তো ভেতরে আসতে দিয়েছিলেন, হ্যারি বলল। মাদাম পমফ্রে বললেন, হ্যাঁ তাকে দিয়েছি, তবে অধ্যাপক ডাম্বলডোর তো হগওয়ার্টসের প্রধান শিক্ষক। তবে হ্যারি, তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি তো বিশ্রাম নিচ্ছি, দেখেছেন তো আমি বিছানায় শুয়ে আছি, হ্যারি বলল। ঠিক আছে, মাদাম পমফ্রে বললেন, মনে রাখো তোমাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হলো। তিনি রন ও হারমিওনিকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। হ্যারি! রন ও হারমিওনি আনন্দে চিৎকার করে উঠল। তারা বলল, আমরা আর অধ্যাপক ডাম্বলডোর তোমার জন্য খুব উদ্বিগ্ন ছিলাম। পুরো স্কুলে এই নিয়ে আলোচনা হচ্ছে। রন বলল, কিন্তু আসলে কি ঘটেছিল? এটা এমন একটা সত্য ঘটনা যা গল্পের চেয়েও অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ। হ্যারি তাদেরকে সব খুলে বলল, কুইরেলের কথা, ভোল্ডেমর্টের কথা, আয়না ও ফিলসফার স্টোনের কথা। রন আর হারমিওনি মনোযোগ দিয়ে হ্যারির কথা শুনল। হ্যারি তাদের কুইরেলের পাগড়ির তলায় কে আছে সেটাও বলল। হ্যারির কথা শেষ হওয়া মাত্র রন বলে উঠল, ফিলোসফার স্টোন তাহলে কোথায়? আর যদি ফিলোসফার স্টোন ধ্বংস হয়ে যায় তাহলে তো নিকোলাস ফ্ল্যামেলের মৃত্যু অবধারিত। হারমিওনি আত্মচিৎকার করে বলল। হ্যারি বলল, আমিও তাই ভাবছিলাম, কিন্তু ডাম্বলডোর আমাকে বুঝালেন যে সুসংগঠিত মনের মৃত্যু পরবর্তী জীবনের জন্য অভিযান মাত্র। তোমাদের দুজনের কি হয়েছিল? হ্যারি জানতে চাইল। আমরা ঠিকভাবে ফিরে এসেছি, হারমিওনি বলল। রনকে নিয়ে আসতে অবশ্যই কিছুটা সময় লেগেছে। অধ্যাপক ডাম্বলডোরের সাথে যোগাযোগ করার জন্য আমরা পেঁচার ঘরে যাওয়ার পথে প্রবেশ হলে ডাম্বলডোরকে পাই। তিনি আগে সব জেনেছেন। তিনি বললেন, হ্যারি তার পেছনে গিয়েছে, তাই না? তারপর তিনি দ্রুত তোমার দিকে ছুটলেন। তোমার মাধ্যমে তিনি কাজ করতে চেয়েছিলেন কি? রন জানতে চাইল। তোমাকে তোমার বাবার পোশাক আর অন্যান্য জিনিস পাঠিয়ে? হারমিওনি ক্রোধের সাথে বলল, তিনি যদি কিছু করে থাকেন, আমি বলতে চাচ্ছি তোমার তো মৃত্যু হতে পারত। ঘটনা তা নয়, হ্যারি প্রতিবাদ করে উঠল। আসলে তিনি আমাকে একটা সুযোগ দিতে চেয়েছিলেন। এখানে যা কিছু ঘটেছে সবই তার জানা ছিল। আমার ধারণা আমরা কি করতে যাচ্ছি তাও তিনি জানতেন। তিনি আমাদেরকে বাধা না দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলেন। আমার মনে হয় আয়নার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয়। আসলে আগে থেকে তিনি সবকিছু পরিকল্পনা করেছিলেন। হ্যাঁ, তুমি তো ডাম্বলডোর প্রশংসা করবেই, রন বলল। এবার অন্য প্রসঙ্গে আসে। বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ভোজ হবে। খেলাতে স্লিদারিন হাউস জিতেছে। কুইডিচ প্রতিযোগিতায় তুমি ছিলে না। তোমাকে ছাড়া আমরা পেছনে পড়ে গেছি। তবে আগামীকালের ভোজটা ভালো হবে। ঠিক সেই মুহূর্তে মাদাম পমফ্রে ঘরে ঢুকে বললেন, তোমার 15 মিনিট কথা বলেছ, এবার বাইরে যাও। রাতে ভালো ঘুমের ফলে হ্যারির সুস্থতা ফিরে এলো। হ্যারি মাদাম পমফ্রেকে বলল, আমি ভোজে যোগ দিতে চাই। আমি কি যেতে পারবো? মাদাম পমফ্রে বললেন, ভোজে যাবার জন্য অধ্যাপক ডাম্বলডোর তোমাকে ইতোমধ্যে অনুমতি দিয়েছেন। তবে তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না সেখানে যাওয়াটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা। তোমাকে দেখতে আরেকজন এসেছেন। খুব ভালো, কে সে? হ্যারি জিজ্ঞেস করলো। দরজা খুলে হ্যাগ্রিড ভেতরে প্রবেশ করলো। তার বড় শরীর নিয়ে যখন সে ভেতরে ঢুকলো, তার শরীরের কাছে ঘরটাই ছোট মনে হচ্ছিল। হ্যাগ্রিড হ্যারির পাশে বসলেন। হ্যারির দিকে এক নজর তাকিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। এই সবই আমার দোষ, হ্যাগ্রিড বললেন। আমি তাদের ফ্লাফির কথা বলেছি। তারা ফ্লাফির কথা জানতো না। তোমরা তো মারাও যেতে পারতে। আমি এসব করেছি ড্রাগনের ডিম পাওয়ার জন্য। আমি আর পান করবো না। এখন থেকে আমি সব কিছু বাদ দিয়ে মাগলদের মতো জীবনযাপন করবো। হ্যাগ্রিড, হ্যারি বলল। হ্যাগ্রিডকে অনুতপ্ত ও তার কান্না দেখে হ্যারি খুব খারাপ লাগলো। হ্যাগ্রিডের দাড়ি বেয়ে অশ্রু গড়াচ্ছিল। সে যেভাবেই হোক বের করে ফেলত। এই হলো ভোল্ডেমর্ট। তাকে না বললেও সে সব ঠিক করে বের করে ফেলত। হ্যারির যুক্তি দেখালো। তুমি তো মারাও যেতে পারতে। হ্যাগ্রিড ফুপিয়ে কাঁদলেন। দয়া করে ওর নামটি আর উচ্চারণ করো না। ভোল্ডেমর্ট, হ্যারি নিচু স্বরে উচ্চারণ করল। নামটা শুনে হ্যাগ্রিড এত চমকালো যে তার কান্না থেমে গেল। হ্যারি বলল, আমি তাকে দেখেছি, এজন্যই আমি তাকে তার নাম ধরে ডাকছি। হ্যাগ্রিড, দুঃখ পাওয়ার কিছু নেই, বরং খুশি হন। আমরা ফিলোসফার স্টোনটি রক্ষা করেছি। যদিও এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, ভোল্ডেমর্ট তো এটা আর ব্যবহার করতে পারবে না। একটা চকোলেট নিন, আমার কাছে অনেক আছে। হ্যাগ্রিড হাত দিয়ে নাক মুছে বললেন, এখন আমার মনে পড়েছে। হ্যারি, আমার কাছে তোমার জন্য উপহার আছে। এটা কি আপনার সেই স্যান্ডউইচ? হ্যারি আগ্রহের সাথে জিজ্ঞেস করলো। না, ডাম্বলডোর গতকাল আমাকে ছুটি দিয়েছেন, হ্যাগ্রিড বলল, যেখানে আমাকে অপসারণ করার কথা। যাক, তিনি তোমার জন্য এই উপহারটা দিয়েছেন। দেখে মনে হলো চামড়ায় বাঁধানো একটা সুন্দর বই। হ্যারি আগ্রহের সাথে বইটা খুলল। বইয়ে ছিল জাদুকরদের অসংখ্য ছবি। প্রতিটি পৃষ্ঠায় ছিল তার বাবা ও মায়ের ছবি। স্মিত হাসিতে তারা তাদের দিকে হাত নাড়ছেন।
ওই রাতে হ্যারি একাকী তাদের বছর শেষে ভোজে গেল। মাদাম পমফ্রে তাকে আরেকবার চেক আপের জন্য পিড়াপিড়ি করায় হ্যারি একটু দেরি হয়ে গেল। হ্যারি যখন পৌঁছলো তার আগে গ্রেট হলটা ভরে গেছে। হলঘরটা স্লিদারিন হাউসের রঙে সবুজ দিয়ে সাজানো হয়েছে, কারণ স্লিদারিন হাউস পরপর 7বার হাউস কাপ জয় করেছে। একটা ব্যানারে স্লিদারিন হাউসের প্রতীক সাপ দেখানো হয়েছে। ওই ব্যানারটা বড় টেবিলের পেছনের দেয়ালে টাঙানো হয়েছে। হ্যারি যখন হলঘরে প্রবেশ করলো তখন চারদিকে জোরে জোরে নানা কথাবার্তা শুনতে পেল। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল হ্যারি নিজেই। সবাই তার দিকে তাকিয়ে আছে। হ্যারি চুপচাপ গ্রিফিন্ডর টেবিলে রন আর হারমিনির মাঝখানে একটা আসনে বসলো। তাকে নিয়ে যে এত কথা হচ্ছে, সবাই তার দিকে তাকিয়ে আছে, এই নিয়ে হ্যারি মাথা ঘামালো না। সৌভাগ্যবশত একটু পরেই ডাম্বেলডোর এলেন, আর সাথে সাথে সব গুঞ্জন মিলিয়ে গেল। আরেকটা বছর পার হয়ে গেল। ডাম্বেলডোর বললেন, ভোজ শুরু হবার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। বছরটি কেমন ছিল? আশা করি তোমরা যখন এখানে এসেছিলে সেই সময় থেকে এখন তোমাদের জ্ঞানের পরিধি বেড়েছে। তোমাদের সামনে পুরো গ্রীষ্মকাল পড়ে আছে, সেটা তোমরা কাজে লাগাতে পারো। ডাম্বেলডোর বলে চললেন, আমার মনে হয় এখন হাউস কাপ বিতরণ করা যেতে পারে। পয়েন্ট অনুযায়ী বিভিন্ন হাউসের অবস্থান তোমাদের জানিয়ে দিচ্ছে। 312 পয়েন্ট নিয়ে গ্রিফিন্ডর হাউস চতুর্থ, 352 পয়েন্ট নিয়ে হাফলপাফ হাউস তৃতীয়, 426 পয়েন্ট নিয়ে রেভেনক্ল হাউস দ্বিতীয়, 472 পয়েন্ট নিয়ে স্লিদারিন হাউস প্রথম। স্লিদারিন হাউস আনন্দ উল্লাসে ফেটে পড়ল। হ্যারি দেখল ড্রাকো ম্যালফয় তার টেবিলে তার বাটি দিয়ে আওয়াজ করছে। দৃশ্যটা ছিল হ্যারির জন্য মনোকষ্টের। সাবাস স্লিদারিন হাউস! হাউসকে উৎসাহ দিয়ে ডাম্বলডোর বললেন, তবে সাম্প্রতিক ঘটনাকে বিবেচনায় রাখতে হবে। ঘর আবার শান্ত হয়ে গেল। স্লিদারিনদের হাসিও কিছুটা মিলিয়ে গেল। ডাম্বলডোর বললেন, সবশেষে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ, প্রথমে রন উইজলি। ভয়ে রনের চেহারা বিবর্ণ হয়ে উঠল। গত কয়েক বছরে মধ্যে হগওয়ার্টসে সবচেয়ে ভালো দাবা খেলার জন্য আমি গ্রিফিন্ডর হাউসকে 50 পয়েন্ট দিচ্ছি। গ্রিফিন্ডর হাউস ছাদফাটা হর্ষধ্বনিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর ঘর শান্ত হলো। দ্বিতীয়ত, অধ্যাপক ডাম্বলডোর বললেন, আমি মিস গ্রেঞ্জারকে কঠিন অবস্থায় ঠান্ডা মাথায় অভূতপূর্ব সাহসের পরিচয় দেওয়ার জন্য গ্রিফিন্ডর হাউসকে আমি 50 পয়েন্ট দিচ্ছি। হারমিওনি তার ভাঁজ করা হাতের উপর তার মুখ গুজল। হ্যারি নিশ্চিত যে হারমিওনি আনন্দে কাঁদছে। গ্রিফিন্ডর হাউস খুব খুশি, মোট 100 পয়েন্ট পেয়েছে। তৃতীয়ত, হ্যারি পটার। ডাম্বলডোর বললেন, হ্যারির নাম ঘোষণার সাথে সাথে সমস্ত ঘর পিনপতন স্তব্ধ। কোথাও কোনো কথা নেই। ধৈর্য ধারণ করে অভূতপূর্ব সাহস প্রদর্শন করার জন্য আমি গ্রিফিন্ডর হাউসকে 60 পয়েন্ট দিলাম। কান ফাটা হর্ষধ্বনি, চারদিকে হই হুল্লো, আনন্দ উৎসব। গ্রিফিন্ডর হাউসের এখন পয়েন্ট হয়েছে 472, স্লিদারিন হাউসের সমান পয়েন্ট। ডাম্বলডোর যদি হ্যারিকে আরেকটা পয়েন্ট বেশি দিতেন তাহলে এই গ্রিফিন্ডর হাউস কাপ পেয়ে যায়। ডাম্বলডোর তার হাত উঠালেন। পুরো ঘর শান্ত হয়ে গেল। ডাম্বলডোর বললেন, সাহসের রকম ফের আছে। শত্রুকে মোকাবেলা করতে হলে অনেক সাহসের প্রয়োজন হয়, আবার বন্ধুকে সাহায্য করতে হলেও সাহসের প্রয়োজন হয়। এবার আমি মিস্টার নেভিল লংবটমকে 10 পয়েন্ট দিচ্ছি। গ্রেট হলের বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকতেন তিনি ভাবতেন ঘরের ভেতর নিশ্চয়ই একটা বিস্ফোরণ ঘটে গেছে। গ্রিফিন্ডর হাউস আনন্দ উল্লাসের আওয়াজ ছিল এত তীব্র। নেভিলকে উৎসাহ দেওয়ার জন্য হ্যারি, রন আর হারমিওনি দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। আর তখন নেভিলকে সবাই বুকে জড়িয়ে ধরছে। ওকে আর দেখাই যাচ্ছে না সবার ভিড়ে। কেউ কেউ হ্যারিকে চাপড়ে দিচ্ছে। হ্যারি, রন ও হারমিওনি দাঁড়িয়ে আনন্দ করছিল। নেভিল অভূতপূর্ব ঘটনায় হতবিহ্বল ও তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। গ্রিফিন্ডর হাউসের জন্য নেভিল এর আগে কখনোই এত পয়েন্ট পায়নি। হ্যারি তখনও আনন্দে উদ্বেলিত। রনকে মৃদু ধাক্কা দিয়ে হ্যারি ম্যালফয়ের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করল। ম্যালফয়কে এত হতভম্ব ও বিচলিত আর কখনোই দেখা যায়নি। মনে হচ্ছে অন্ধ হবার অভিশাপটা তার উপর প্রভাব ফেলেছে। আবার ডাম্বেলডোর হাত উঠিয়ে বললেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। চারদিকে তখনও করতালি ও হর্ষধ্বনি। স্লিদারিন হাউসের পয়েন্ট কমে যাওয়ায় রেভেনক্ল ও হাফলপাফ হাউসও হর্ষধ্বনি করছে। তারা বললেন, পয়েন্ট পুনর্বিন্যাসের পরিপ্রেক্ষিতে এবং পরিবর্তিত পরিস্থিতিতে শ্বাসরোধেও কিছু পরিবর্তন করতে হবে। ডাম্বেলডোর হাতে তালি দিলেন। মুহূর্তের মধ্যে সবুজ চাদর লাল চাদরে রূপান্তরিত হলো। রূপো সোনা হয়ে গেল এবং পেছনের ব্যানারে স্লিদারিন হাউসের প্রতীক সাপের পরিবর্তে গ্রিফিন্ডর হাউসের প্রতীক সিংহ প্রতিস্থাপিত হলো। কৃত্রিম হাসি দিয়ে অধ্যাপক স্নেপ অধ্যাপক ম্যাকগোনাগলের সাথে করমর্দন করলেন। একটু পর তার নজর পড়ল হ্যারির উপর।
হ্যারি অনুভব করলো যে তার প্রতি স্নেহের মনোভাব সামান্যতম পরিবর্তন হয়নি। এতে অবশ্য হ্যারি উদ্বিগ্ন হলো না। জীবন তার স্বাভাবিক গতিতেই চলবে। হ্যারির জীবনে এই সন্ধ্যাটা ছিল সর্বশ্রেষ্ঠ। কুইডিচ খেলা জয়লাভ করা বা বড়দিনে উপহার পাওয়া বা দানবটাকে হত্যা করার তুলনায় এই সন্ধ্যাটা ছিল অনেক বেশি ভালো। এটা ছিল হ্যারির জন্য একটা অবিস্মরণীয় সন্ধ্যা। সামনে যে পরীক্ষার ফল বেরোবে এটা হ্যারি সম্পূর্ণ ভুলে গিয়েছিল, কিন্তু পরীক্ষার ফল শেষ পর্যন্ত বেরোলো। বিস্ময়ের সাথে হ্যারি আর রন লক্ষ্য করলো যে ভালো মার্ক পেয়েই তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হারমিওনি অবশ্য প্রথম হয়েছে। নেভিল হার্বোলজিতে ভালো করে ওষুধ তৈরির বিষয়ে প্রাপ্ত কম নম্বরকে পুষিয়ে নিয়েছে। তাদের ধারণা ছিল যে গর্ধপুর নিচমনা গয়েল পরীক্ষায় পাশ করবে না। তাদের বিস্মিত করে সেও পরীক্ষা উত্তীর্ণ হলো। এটা ছিল লজ্জার বিষয়। তবে রন হ্যারিকে বুঝালো জীবনে যা চাওয়া যায় তা সবই কিন্তু পাওয়া যায় না। হঠাৎ করে ওয়ার্ড্রবগুলো খালি হয়ে গেল। সবাই তাদের ট্রাঙ্ক ভরে ফেলেছে। এবার ফেরার পালা। তাদেরকে নৌকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য হ্যাগ্রিড এসে উপস্থিত। এরপর তারা হগওয়ার্টস এক্সপ্রেসে উঠবে। প্ল্যাটফর্মে আসতে তাদের একটু বিলম্বই হলো। তারা দুজন দুজন করে, তিনজন তিনজন করে দরজা অতিক্রম করলো। তাদের প্রতি মাগুলরা কেউ তেমন লক্ষ্য করলো না। তোমাকে গ্রীষ্মকালে আমাদের বাড়িতে কিছুদিন এসে থাকতে হবে, রন বলল। আমি তোমার কাছে পেঁচা পাঠিয়ে দেব। ধন্যবাদ, হ্যারি জবাব দিল। আমি এর জন্য অপেক্ষা করব। বাই হ্যারি, সি ইউ পটার। তুমি তো এখানেও বিখ্যাত। আমি কোথাও যাচ্ছি না, তবে তোমার শুভ কামনা করি, হ্যারি জবাব দিল। সে, রন ও হারমিওনি একত্রে গেট অতিক্রম করলো। মা, এই তো হ্যারি, তাকিয়ে দেখো। চুপ করো জিনি। কাউকে আঙুল দিয়ে দেখানো অভদ্রতা। এটা ছিল জিনি উইজলি, রনের বোন। তাদের দিকে তাকিয়ে মিসেস উইজলি মুচকি হাসলেন। নিশ্চয়ই বছরটা ব্যস্ততার মধ্যে কেটেছে, তিনি বললেন। আসলেই, হ্যারি জবাব দিল। মিষ্টি আর জাম্পারের জন্য ধন্যবাদ। এটা উল্লেখ করার মতো কিছু নয়, মিসেস উইজলি বললেন। তুমি কি যাওয়ার জন্য তৈরি? আশ্চর্যের ব্যাপার। এ তো আঙ্কেল বার্নন। হ্যারির হাতে খাঁচাবন্দি পেঁচা দেখে গোঁফধারী আঙ্কেল তার বিরক্তি প্রকাশ করতে দ্বিধা করলেন না। তার পেছনে আছেন চাচি পেতুনোয়া, এমনকি ডাডলি পর্যন্ত। হ্যারির চেহারা দেখে সে কিছুটা সন্ত্রস্ত। আপনারা নিশ্চয়ই হ্যারি পরিবারের সদস্য, মিসেস উইজলি তাদের জিজ্ঞাসা করলেন। বলতে পারেন, আঙ্কেল বার্নন উত্তর দিয়ে হ্যারির উদ্দেশ্যে বললেন। হ্যারি, তাড়াতাড়ি চলে এসো, আমাদের হাতে সময় নেই। আঙ্কেল বার্নন হাঁটতে শুরু করলেন। রন আর হারমিওনের সাথে কথা শেষ করার জন্য হ্যারি একটু দেরি করছিল। গ্রীষ্মকালে আবার দেখা হবে। তুমি সুন্দর ছুটি কাটাতে পারবে ভেবে আমার খুব ভালো লাগছে। হারমিওনি এই বলে আঙ্কেল ভার্ননের দিকে তাকালো। হারমিওনির বোধগম্য হলো না মানুষ কীভাবে দেখতে এত অপ্রীতিকর হতে পারে। আশা করি পারবো, হ্যারি বলল। হ্যারি মনে মনে বলল, এরা তো জানে না যে বাড়িতে জাদুবিদ্যার অনুশীলন করা আমার জন্য নিষিদ্ধ। হ্যারি ভাবতে লাগলো, গ্রীষ্মের ছুটিতে ডাডলির সাথে অনেক মজা করা যায়।